শুক্রাণু উৎপাদনের একদম শেষ অংশে এবং আমরা দেখেছি অ্যাক্রোসোমাল ক্যাপ, মিড পিস এদের যে ভিতরকার অংশগুলো কেমন দেখতে হয়, এবং আজকে আমরা এই ভিডিওতে পড়ে নেব একদম শেষ অংশ অর্থাৎ লেজের অংশটা কিভাবে তৈরি হচ্ছে। হেড ক্যাপ বা অ্যাক্রোসোমাল ক্যাপ যেভাবে তৈরি হয়েছিল লেজটিও কিন্তু সেভাবে তৈরি হচ্ছে। তার সাথে হরমোন কিভাবে এই ম্যাচিওর স্পার্ম তৈরি করছে সেটা দেখবো। তার সাথে থাকছে বায়োকেমিক্যাল বা জৈব রাসায়নিক পরিবর্তনগুলো। আগের ভিডিওতে তোমরা যা যা দেখেছো এর সাথে এই অংশটা হলো একদম শেষ অংশ, এবং এই অংশে কিন্তু আমরা দেখছি একটা ম্যাচিওর স্পার্ম সম্পূর্ণভাবে পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ এই অংশটা ছাড়া কিন্তু ম্যাচিওর স্পার্ম তৈরি হবে না। এখানকার একটা মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে এই অংশে আমরা দেখছি এটিপি ভেঙে যাচ্ছে। এটিপি ভেঙে যাচ্ছে বলেই এই স্পার্ম শক্তি পাচ্ছে, অর্থাৎ সে নির্গত হয়ে চলমান হতে পারছে, এবং এই অংশ থেকে ভেঙে যাওয়া এটিপি কিন্তু শুক্রাণুকে চলতে সাহায্য করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করতে ভুলবে না। এছাড়াও তোমাদের যা প্রশ্ন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই সেখানে উত্তর দেব। চলে আসছি আমরা এই লেজের অংশটাতে। এইখানে কিন্তু তন্তু দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এই তন্তু আবরণবিহীন। নিটে প্রশ্ন আসে এবং এটিপি যে আছে, এটিপি ভঙ্গক উৎসেচক, সেটাও এখানে প্রশ্ন আসে। এবং এবার আমরা দেখছি কি কি পরিবর্তন হচ্ছে। এই যে হেড ক্যাপ বা অ্যাক্রোসোমাল ক্যাপ প্রথমে যখন তৈরি হয়ে যাচ্ছে, তারপর এখানেও আমরা একটা গলগি দেখতে পাচ্ছি। এই অংশটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ঠিক আবার আগের মতোই পরিবর্তন হচ্ছে। নিউক্লিয়াসটির পরিবর্তন হলো, তারপরের অংশেই আমরা দেখছি যে নিউক্লিয়াস একটা নির্দিষ্ট জায়গাতে ওপরের অংশটাতে চলে আসছে, হেডের ওপরের দিকটাতে। এই ছবিতে আমরা যেরকম দেখেছিলাম নিউক্লিয়াস ওপরে থাকছে, ঠিক সেই জিনিসটাই এটাকে উল্টো করে আঁকা হয়েছে। তারপর নিচের অংশে এই যে লেজ অংশটা বেরিয়ে যাচ্ছে। প্রথমে মনে রাখতে হবে অ্যাক্রোসোমাল ক্যাপ, নিউক্লিয়াস এবং হেড কিন্তু আগে হয়, লেজ পরে তৈরি হয়। তা নিউক্লিয়াসের পরে এই যে পরে দেখছি আমরা এরকম ভাবে একদম পরিলক্ষিত হচ্ছে আমাদের স্পার্মের লেজ অংশটা। এরপরেই তোমাদের থাকছে যে হরমোন কিভাবে আমাদের সম্পূর্ণ জিনিসটাকে কাজ করাচ্ছে। এখানে আমরা জানি যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে হরমোন নিঃসৃত হয় তার প্রভাবে আমাদের এই ওজেনেসিস হয় বা শুক্রাণু উৎপাদন হয়। সেখানে আমরা দেখব প্রথমে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের পরে জিএনআরএইচ, তারপর সেটা কোথায় কাজ করছে না অ্যান্টেরিয়র পিটুইটারিতে কাজ করছে। আমরা জানি যে এই শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে আমরা এলএইচ একটি হরমোন, এফএসএইচ একটি হরমোন এবং ইনহিবিন বলে একটা হরমোন আছে। হরমোন যেরকম ইম্পর্টেন্ট, তার সাথে সাথে তাপমাত্রাও কিন্তু শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে একটা বিরাট বড় রোল প্লে করছে। এখানে একটা কলাস্থানিক গঠন তোমাদের দেখানো হয়েছে। স্বাভাবিক দেহ তাপমাত্রা 37°C থেকে প্রায় 2°C কম তাপমাত্রাতেও কিন্তু স্পার্মাটোজেনেসিস পদ্ধতি ভালোভাবে হয় দেখা গেছে, এবং এই জন্যই শুক্রাশয় দুটি উদর গহ্বর থেকে নির্গত হয়ে শুক্রথলিতে বিন্যস্ত হয়। এবং জ্বর যখন হয় তখন জ্বরে উচ্চ তাপমাত্রা যেহেতু শরীরে পরিলক্ষিত হয়, সেই সময় আমরা দেখি স্পার্মাটোজেনেসিস পদ্ধতি ব্যাহত হয়। এবার এখানে কি হচ্ছে যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় আমরা হাইপোথ্যালামাসের কি দেখব, জিএনআরএইচ। এই হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ খরিত হলো, সেটা স্পার্মাটোজেনেসিসকে নিয়ন্ত্রণ ঘটাচ্ছে। এই যে এখান থেকে বেরিয়ে যখন জিএনএরএইচ আসছে, সেটা কিন্তু স্পার্মাটোজেনেসিসকে এবার চালনা করবে। এবার আমরা দেখব যে জিএনআরএইচ অগ্র পিটুইটারিকে, এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি, এখান থেকে আইসিএসএইচ আর এফএসএইচ কে কিন্তু উদ্দীপিত করছে। আইসিএসএইচ শুক্রাশয়ের লেডিক বর্ণিত যেটা অন্তর্কোষ, সেটাকে লেডিক কোষ বলি, সেটা টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপিত করে। এখানে টেস্টোস্টেরন, এই যে এলএইচ যেটা আমরা দেখছি যে এলএইচ দিয়ে লিখেছি, এলএইচ আর আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর এলএইচ কিন্তু একই, এটা অথবা ওটা। এদের কেমিক্যাল কম্পোজিশনটা আমরা একই রকমের দেখতে পাই। এরপর হয়ে গেল এফএসএইচ, এই দুটো হরমোন আমরা পেয়ে গেলাম। এবার কি হবে যে এই যে এলএইচ বা আইসিএসএইচ, এখান থেকে এ কাজ করবে লেডিক সেল। এই যে লেডিক সেল এখানে করেছি, লেডিক সেলের উপরে কাজ করছে। লেডিক সেল থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হচ্ছে এবং টেস্টোস্টেরনের প্রভাবে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি আস্তে আস্তে এগিয়ে যাবে। আর এফএসএইচ, এই যে এফএসএইচ শুক্রাশয় সেমিনিফেরাস টিউবিউল যেটা, তার প্রাচীরের মধ্যে যে সার্টলি কোষ আছে সেটাকে উদ্দীপ্ত করবে, এবং উদ্দীপ্ত করে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন যেটা এবিপি, এখানে একটা প্রোটিন থাকে,
যেটাকে এবিপি বা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বলি, তার ক্ষরণটাকে উদ্দীপিত করে। এবং এই যে এবিপি যেটা এইখানে থাকে, এই পোর্শনে থাকে, সেই এবিপি কিন্তু স্পারমাটিডের চারপাশে টেস্টোস্টেরনের ঘনত্বকে ওই সময় করছে, বৃদ্ধি করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। ফলে এইখানে যে থাকা ব্যাপারটা বেড়ে যাচ্ছে, ত্বরান্বিত করে দিচ্ছে, সেটা স্পার্মিওজেনেসিস প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এইভাবে টেস্টোস্টেরনের মাত্রা রক্তে স্বাভাবিকের থেকে বেড়ে গেলে তা অগ্র পিটুইটারি মানে এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি ও হাইপোথ্যালামাসকে ঋণাত্মক ফিডব্যাক, মানে আমরা তো জানি হরমোনের একটা পজিটিভ ফিডব্যাক একটা নেগেটিভ ফিডব্যাক হয়। আমি এখানে তোমাদের পজিটিভ ফিডব্যাকটা দেখেছি। নেগেটিভ ফিডব্যাকটা কি, যখন দরকার নেই তখন এখানে একটা নেগেটিভ সাইন যাবে, এই নেগেটিভ সাইনটা হাইপোথ্যালামাসকে তখন জিএনআরএইচ ক্ষরণ করতে বারণ করবে, অর্থাৎ একটা ঋণাত্মক ফিডব্যাক। যখনই ঋণাত্মক ফিডব্যাক যাবে তখনই এফএসএইচ আর আইসিএসএইচ ক্ষরণ কমে যাবে। আবার যখন শুক্রাণুর সংখ্যা প্রচুর বৃদ্ধি পায় তখন সার্টোলি কোষ, এই যে এখানে যে সার্টোলি কোষ রয়েছে আমি দেখিয়েছি, এখান থেকে এই সার্টোলি কোষগুলো ইনহিবিন কিন্তু বার করবে। এই যে এগুলো হচ্ছে সার্টোলি কোষ, এই সার্টোলি কোষ থেকে ইনহিবিন হরমোন বেরোচ্ছে। ইনহিবিন হরমোনও কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোন এই যে এফএসএইচ কে আটকাবে, মানে দুভাবে আমরা নেগেটিভ ফিডব্যাক পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এরপর কি হচ্ছে, যে যখন হ্রাস পাচ্ছে মানে হরমোনটা যখন কমে গেল ক্ষরণটা, তখন শুক্রাণু উৎপাদনের মাত্রাও কমে যাবে। শুক্রাণুর মাত্রা স্বাভাবিকের চেয়ে যখন কমে যায়, আমি নেগেটিভ বলছি এতক্ষণ, মানে অর্থাৎ কমে গেল, তাহলে সার্টোলি কোষ ইনহিবিন ক্ষরণ তখন করবে না। যেই মুহূর্তে শুক্রাণু উৎপাদন কমে গেছে, এই যে কোষগুলো, এই যে সার্টোলি কোষ, সেই ইনহিবিনকে কিন্তু আর উৎপন্ন করবে না। মানে যেই মুহূর্তে ইনহিবিন কমে যাচ্ছে, এফএসএইচ এর ক্ষরণ আবার বাড়ছে, এবং এফএসএইচ এর ক্ষরণ বাড়ছে মানে আবার শুক্রাণু উৎপন্ন হচ্ছে। এইখানে যে কলাস্থানিক গঠনটা দেখিয়েছি সেখানে তোমরা পাচ্ছ স্পারমাটোসাইট দেখতে পাচ্ছ। এই যে এই ভিতরে যে এই যে কোষটা, এটা হচ্ছে স্পারমাটিড, এগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়াম। এই যে বড় বড় কোষগুলো যেগুলো একদম লাইনিং এর দিকে আছে সেটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম। মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে লুমেন অফ সেমিনিফেরাস টিউবিউল, এই যে লুমেন অফ সেমিনিফেরাস টিউবিউল, আর এগুলো হচ্ছে স্পারমাটোজোয়া। এই যে স্পারমাটোজোয়া, এই যে টেল হেড অংশটা এটা হচ্ছে স্পারমাটোজোয়া। তাহলে এই নিয়ে হয়ে গেল আমাদের হরমোনাল রেগুলেশন। আমরা পুরোটা এখান থেকে দেখতে পেলাম, পজিটিভ এবং নেগেটিভ দু রকমের ফিডব্যাক পদ্ধতি আমরা দেখতে পাই, এবং তার সাথে আমরা লেজ তৈরিটা দেখতে পেলাম। এর সাথে কিছু জৈব রাসায়নিক পরিবর্তন হচ্ছে। জৈব রাসায়নিক পরিবর্তন যেগুলো হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরএনএ সিনথেসিস হয়, প্রোটিন সিনথেসিস হয়, তার সাথে হিস্টোন প্রোটিনকে আমরা এই সময় দেখতে পাবো। আর কি দেখতে পাবো না, স্পারমাটিড ও স্পারমাটোজোয়ার জেনেটিক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাচ্ছে। আর ডিএনএ এর সাথে থাকা হিস্টোন মলিকিউল যেগুলো প্রোটেক্টিভ রোল প্লে করছে, মানে ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন থাকছে এবং এরা একটা প্রোটেক্টিভ রোল প্লে করে কিভাবে, যাতে রিপ্রোডাক্টিভ ট্র্যাক দিয়ে যাওয়ার সময় ডিএনএ এর কোনো পরিবর্তন না হয়। স্পার্মের মধ্যে যে ডিএনএ রয়েছে, গোটা স্পার্মের স্ট্রাকচারটা যদি আমরা আরেকবার দেখি, তাহলে সেখানে তো ডিএনএ এর পরিবর্তন হতে পারে যখন ইজাকুলেশন হচ্ছে। ইজাকুলেশন হওয়ার পর যখন সেটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় যাতে কোনো পরিবর্তন না হয়, সেই পরিবর্তনটাকে আটকানোর জন্যই কিন্তু কাজ করছে আমাদের হিস্টোন মলিকিউল গুলো। তাহলে এটা হলো বায়োকেমিক্যাল চেঞ্জ। এই ভিডিওর শেষে তোমরা বায়োকেমিক্যাল চেঞ্জের পয়েন্টস গুলো পেয়ে যাচ্ছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।